না আসসালামু আলাইকুম সবাইকে। সাউন্ড মাইক নেন না কাছে ভাই। আমার কথা শোনা যায় এখন? মাইক্রোফোনে না শোনা আরে মাইক্রোফোন না হলে কেমনে শুনবে? আসসালামু আলাইকুম সবাইকে। ডাউন ডাউন উপস্থিত সাংবাদিক এবং শুভাকাঙ্ক্ষী যারা আছেন, প্রথমে আমার সালাম। মাইক্রোফোন তো শোনা যায় না। নিচু করে শুনবো? হ্যালো হ্যালো, হ্যাঁ কথা বলুন এখন আওয়াজ মাইক লাগবে না আপনি বলেন ঠিক আছে। উপস্থিত সাংবাদিক ও শুভাকাঙ্ক্ষীদের প্রথমেই আজকে প্রেস কনফারেন্সে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আসসালামু আলাইকুম, আদাব। আমি ফারজানা সিথি। সম্প্রতি আমি জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ফর্ম তোলার পর থেকেই নানা রকমের প্রশ্ন ও কৌতূহলের সৃষ্টি হয়েছে। মূলত আমি কেন সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রার্থী এবং আমি বিএনপির পক্ষ থেকে সংসদে কেন যেতে চাই, সেই সকল প্রশ্নের উত্তর দিতেই আজকের এই সংবাদ সম্মেলনের আয়োজন। প্রথমত, আমি মনে করি সংরক্ষিত নারী আসন এমন একটি আসন যেখানে আসলে সেই সব জনপ্রতিনিধিদের উঠে আসা উচিত যারা দলমত নির্বিশেষে নারীদের স্বার্থ রক্ষার্থে কাজ করবে, সমাজে চলমান বিভিন্ন কাঠামোগত ও প্রত্যক্ষ নারী নিপীড়নের বিরুদ্ধে সংসদ ও সংসদের বাইরে লড়াই করবে। সর্বোপরি সংসদের ভেতরে প্রকৃতপক্ষে নারীদের কণ্ঠস্বর হয়ে উঠবে। সেই জায়গা থেকে আমি নিজেকে যোগ্য বলে মনে করছি, কারণ আমি অতীতে নারীদের অধিকার নিয়ে সোচ্চার থেকেছি। নারীদের উপর হওয়া জুলুম নিপীড়নের বিরুদ্ধে আমার কণ্ঠ সবসময় জানিয়ে রেখেছি। আমি এমপি নির্বাচিত হলে নারীদের ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর সকল সমস্যাকে জাতীয় সংসদে নিয়ে আসতে ওয়াদাবদ্ধ। একজন নারী হিসাবে আজকের এই সোশ্যাল এবং সাইবার এত বুলিং এর মধ্যে আমি নিজেই যেমন এর ভুক্তভোগী, সেই সঙ্গে আমি ভুক্তভোগী হতে দেখেছি আমার পক্ষ প্রতিপক্ষ এবং সকল স্তরের সকল প্রকারের নারীদের। দ্বিতীয়ত, বর্তমানে সংসদে জুলাইয়ের নাম করে দলীয় সংকীর্ণতা প্রকাশের যে মহোৎসব শুরু হয়েছে, আমি তার বিরুদ্ধে রাজনৈতিক অবস্থান নিতে চাই। এই জুলাই সাধারণ শিক্ষার্থীদের সাথে আমাদের নেমে আসার একটাই কারণ ছিল বৈষম্য, এবং আমাদের সেই আন্দোলনে সাধারণ মানুষের অংশগ্রহণের ফলে সফলতা পায়। দেশের অপমান মানুষ রাজপথে নেমে আসে এবং নারীরা থাকে তার সম্মুখ সারিতে। আমি সেই রক্তক্ষয়ী আন্দোলনের একজন ছাত্রী হয়ে বলতে চাই, জুলাই কোনো একক দল বা গোষ্ঠীর সম্পত্তি নয়। জুলাইকে কক্ষিগত করার এবং জুলাইকে ব্যবহার করে বিভিন্ন প্রতিক্রিয়াশীল দাবি বাস্তবায়নের যে অপচেষ্টা চলছে, আমি তার বিরুদ্ধেই প্রতিবাদ করতে চাই। জুলাইকে কক্ষিগত করে একের পর এক আমরা দেখেছি মুক্তিযুদ্ধকে আক্রান্ত করা হচ্ছে, সংবিধানকে আক্রান্ত করা হচ্ছে, মবকে লিগালাইজ করা হচ্ছে এবং সকল প্রকারের অরাজনৈতিক চর্চার যে শুরু হয়েছে, আমি তারই প্রতিবাদ, আমি তারই ভয়েস হয়ে সংসদে যেতে চাই। এবার আসি আমার জেলা নড়াইল নিয়ে। নড়াইল বীরের দেশ, নড়াইল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের দেশ, নড়াইল এস.এম. সুলতানের জেলা, নড়াইল মধুমতি কাজলা চিত্রায় ঘেরা জেলা। আমি আমার জেলার সন্তান হয়ে আমার জেলার সকল স্তরের নারীদেরকে নিয়ে সকল স্তরের মানুষের ভয়েস হয়ে সংসদে আসতে চাই। আমি আরও বলতে চাই, আমি আমার এই ক্ষুদ্র জীবনের তীব্র লড়াইয়ে যেভাবে প্রবাসী দেশের সাধারণ মানুষের আস্থা ও স্নেহের জায়গা পেয়েছি, আমি সকলের কাছে চিরকৃতজ্ঞ এবং আমি প্রত্যেকের ভয়েস তুলে ধরতে ওয়াদাবদ্ধ। আমি মনোনীত হলে প্রবাসী শ্রমিক কৃষকের অধিকার বাস্তবায়নে নিরলসভাবে কাজ করতে চাই। আমি ক্ষুদ্র মানুষ, আমার জাতীয় রাজনৈতিক অভিজ্ঞতা কম হলেও তৃণমূল এবং দেশের যে কোনো স্বার্থে, দেশের যে কোনো সংকটে আমি আমার সর্বোচ্চ শক্তি এবং আমার এই খালি দুই হাত নিয়ে পাশে থাকার চেষ্টা করেছি, লড়াই করার চেষ্টা করেছি এবং করব। আমার সব থেকে বড় শক্তি আমার দেশের মানুষের ভালোবাসা, আমার দেশের মানুষের আমার উপর থাকা আস্থা এবং আমার সাহস। আমি আমার সাহস, আমার পরিশ্রম, আমার সততা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ গণতান্ত্রিক চর্চা প্রতিশ্রুতিকে অভ্যর্থনা জানিয়ে দলের অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিদের সহচর্য থেকে এদেশের সকল নারী, শিশু, শ্রমিক
শ্রমিক, প্রবাসী, আদিবাসী, মাজারপন্থী, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এবং অন্যান্য সকল ধর্ম ও মত নির্বিশেষে দেশের নিপীড়িত, অত্যাচারিত মানুষের কণ্ঠস্বর হয়ে সংসদে প্রবেশ করতে চাই। কারণ আমি বিশ্বাস করি ৭১ আমার শক্তি, মুক্তিযুদ্ধ আমার অনুপ্রেরণা এবং ২৪ আমার সাহস। থ্যাংক ইউ। সম্পূর্ণ কিন্তু যোগ করে দেয়। এই বিষয় হচ্ছে আপনি এর আগে যখন মনোনয়ন নিলেন বা জমা দিলেন তখন আপনি গণমাধ্যম ফেস করেন না বা এড়িয়ে চলছেন। জি। কালকে পরে আপনি গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হলেন। আসলে বিষয়টি কি এমন যে আসলে দলের পক্ষ থেকে আপনাকে গ্রিন সিগন্যাল বা ভালো কোনো সম্ভাবনা দেখিয়েছে এই কারণে আপনি কথা বলছেন? ধন্যবাদ আপনাকে। বিষয়টা আসলে কোনোভাবে এমন নয়। এবং প্রথম দিন আমার যখন গণমাধ্যমের সাথে আমার যখনই ইন্টারাকশন হয়, আমি তাদেরকে বলেছিলাম আমি একটা প্রেস ব্রিফিং এর রেখেছি এবং আমি সেখানে আপনাদের সঙ্গে আলাপ করবো। সুতরাং এখানে দল থেকে কোনো গ্রিন সিগন্যাল পাওয়া বা দল থেকে কোনো সমর্থন পাওয়ার পরে আমি আপনাদেরকে দেখেছি, বিষয়টা এরকম না। আমি শুরু থেকে এই জায়গাটাতেই ছিলাম যে আমি আপনাদের সবাইকে নিয়ে একসঙ্গে আলাপ করবো এবং আজকে আসলে সেই আলাপের আয়োজন করবো। গণঅভ্যুত্থান থেকে উঠে আসা দল এনসিপি তো আপনি জবাব দিতে পারবেন। এটির পরিবর্তে বিএনপি। দেখুন, আমি আসলে গণতন্ত্রে বিশ্বাসী একটা মানুষ। আমি গণতন্ত্রে বিশ্বাস এবং গণতন্ত্র প্র্যাকটিস করে যে দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমি এই জন্যই বিএনপির কাছে গিয়েছি। কারণ এখানে আমার মনে হচ্ছে গণতন্ত্রের চর্চার মাধ্যমে দেশের মানুষের, দেশের সকল প্রকারের মানুষের অধিকার আদায়ের যে সঠিক পথ আমি এখানে পাচ্ছি। আপনি তো বিএনপি রাজনীতিটা করেন নাই, সেই জায়গা থেকে হঠাৎ করে আপনি এমপি ইলেকশনে বিএনপিতে সমর্থন হওয়ার জন্য এসেছেন, এটা কি পরিকল্পিত নাকি আসলে কোন জায়গা থেকে আসছে? রাজনীতি বিষয়টা আসলে কি? রাজনীতি আমার ব্যক্তিগত পরিচয় যদি আমি আপনাকে বলি, আমি একজন মানবাধিকার কর্মী, আমি একজন সমাজকর্মী, আমি একজন নারী অধিকার কর্মী। তো আমার কাছে আমার যে বিষয়গুলো ছিল, আমি মাঠ পর্যায়ে, আমি তৃণমূল পর্যায়ে, আমি নারীর অধিকার নিয়ে, আমি মানবাধিকার নিয়ে, আমি নারী ও শিশুর অধিকার নিয়ে বিগত ৮ বছর ধরে কাজ করছি। সুতরাং আমার কাছে রাজনীতিটা তো আসলে আমার যে কাজের পরিসর, এই পরিসরটাকে যখন আমি বড় করে ভাবা শুরু করেছি, আমার কাছে মনে হচ্ছে রাজনীতি একটা জায়গা যেখানে মানুষের সাথে আমার সরাসরি এবং দীর্ঘ পরিসরে আসলে যোগাযোগ সম্ভব, মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করা সম্ভব। সেই জন্যই আমার এই মুহূর্তে রাজনীতিতে আসা। আপনারা যখন কালকে সাক্ষাৎকার দিলেন তার পূর্ববর্তী সময় রিজভী সাহেব একটি সংবাদ সম্মেলনে কথা বলেছেন বা গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন, তখন তিনি বললেন দলের যে ত্যাগী মহিলা নেত্রী তাদের মূল্যায়ন করা হবে বা তাদের মূল্যায়ন করতেই তাদের এই আয়োজন। সেক্ষেত্রে দলের ত্যাগ বলতে বিএনপিকে যারা ওন করেছিলেন বিগত ১৭ বছর, আপনি সেক্ষেত্রে কতটুকু বিএনপি ওন করেছিলেন বা আপনার বিএনপির কাছে অবদান কেমন ছিল আপনি যদি একটু বলেন। দেখুন, দলে যেসব ত্যাগী নেত্রীরা আছেন, যারা বছরের পর বছর ধরে ফ্যাসিস্ট টাইমে বিভিন্ন রকমভাবে অত্যাচারিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, তাদের সবার উপরে আমার সর্বোচ্চ আস্থা, আমার সর্বোচ্চ সম্মানটাই আছে। দলের জায়গা থেকে দলের যে নিপীড়িত মানুষজন আছেন, যে নিপীড়িত নেত্রীরা আছেন, তাদেরকে অবশ্যই দেখবেন আমি আমার জায়গা থেকে আমার স্ট্যান্ডটা নিয়ে এসেছি। সেক্ষেত্রে অবমূল্যায়ন হবে কিনা তাদের আপনার আসনে আর সেখানে আমি তো আসলে অবমূল্যায়ন দেখি না। আমি বিশ্বাস করি আমি খুবই ক্ষুদ্র মানুষ, আমি রাজনৈতিক অভিজ্ঞতায় খুবই ছোট মানুষ, কিন্তু আমার যেটা আছে সেটা হচ্ছে আমার সাহস, তরুণদের কণ্ঠস্বর, এবং আমি চাই প্রবীণদের সেই অভিজ্ঞতা এবং আমার তরুণদের কণ্ঠস্বরকে একসঙ্গে মার্চ করে আমার রাজনীতিটা আসলে আগাবে। আপনাকে যদি বিএনপি থেকে মনোনয়ন না দেয় এবং আপনি দলীয় কথা বলতেছেন বারবার যে দলে যদি জায়গা না দেয়, আপনি সেই ক্ষেত্রে কি করবেন? আবার কি আপনি জামাতে অংশগ্রহণ করবেন কিনা? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। দেখুন, আমি শুরুতেই বলেছি আমি গণতান্ত্রিক চর্চায় বিশ্বাসী। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমন একটা দল যে গণতন্ত্রের চর্চার মাধ্যমে দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে। এই জন্যই আমার বিএনপিকে চুজ করা। এবং দলের ব্যাপারে এটা আসলে দল আমাকে মনোনয়ন দিবে কি না দিবে, তবে দলের হয়ে একজন কর্মী হয়ে কাজ করার অভিজ্ঞতা আমার থাকবে। বিএনপির নারী নেত্রীরা আছে, তারা 17 বছর সংগ্রাম করেছে এবং জেল জুলুম নানাভাবে নির্যাতিত হয়েছে। তো সে জায়গায় আপনি কতটা যোগ্য বলে নিজেকে মনে করেন? আমি শুরুতেই বলছি যে যারা এত বছর এত রকমের সংগ্রাম করেছেন, এতভাবে অত্যাচারিত হয়েছেন, দীর্ঘ সময় ধরে অত্যাচারিত হয়েছেন, তাদেরই কিন্তু এই দীর্ঘ সময় লড়াইয়ের একটা প্রতিফলন হচ্ছে জুলাই আন্দোলন। যে দীর্ঘ 17 মাসে আমাদের যে অত্যাচার ছিল, যে নিপীড়নের মাধ্যমে মানুষ গিয়েছে, সেটারই একটা প্রতিফলন ঘটেছে সারা দেশের সকল স্তরের মানুষের মাধ্যমে জুলাই আন্দোলন। সুতরাং এখানে আসলে কেউ বা দলের নেত্রীরা আসলে এখানে তারা অবশ্যই তাদের জায়গা থেকে
দলের জন্য সর্বোচ্চ করেছেন, দলের জন্য সর্বোচ্চ করছেন, তাদের বিষয়ে অবশ্যই দল দেখবে। তবে আমার কথা তো ওইটাই, আমি যেহেতু ছোট মানুষ, একজন ক্ষুদ্র মানুষ, আমার রাজনৈতিক অভিজ্ঞতা কম, কিন্তু মানুষের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা যেহেতু আমার আছে, এবং জেন জি এবং জেন আলফা নেক্সট যে জেনারেশন, আমার যে তরুণ প্রজন্ম, তাদের কণ্ঠস্বর হওয়ার মতো সক্ষমতা যেহেতু আমার আছে, আমি আমার এই সক্ষমতা এবং আমার দলের অভিজ্ঞতাকে নিয়ে আগাতে চাই। আচ্ছা, আপু, শিবলি, একটা আপনি বিষয় বলেছেন হচ্ছে যারা আজকে 2000 টাকা ফর্মের দাম, সেই জায়গা থেকে 50,000 টাকা দেওয়ার একটা ভিডিও ভাইরাল হয়েছে, এটা নিয়ে যদি একটু বলতেন। আপনাদেরকে বলি যে আমি যখন ব্যাগ খুলে টাকা দিচ্ছিলাম, আমার মনে হয় এটা ওখানে যে 900 ফর্ম তোলা হয়েছে, যে 900 নারী প্রার্থী আছেন, সবাই এই একই প্রসেসের মধ্যে দিয়ে দিচ্ছে। এখন আপনার বিষয় হচ্ছে যে আমি যে এই স্বাভাবিক কাজটা করতেছি, এইটাকে এতটা লাইমলাইট, এতটা হাইলাইট যে আমি ব্যাগ থেকে টাকা বের করছি, এটা তো আসলে এটা দরকার নেই। এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, এটা সবাই করেছে এবং এটা সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমাকেও যেতে হয়েছে আসলে। প্রায় 1 বছর ধরে বলা চলে যে আপনি একটু নিজেকে আড়াল করে রেখেছেন, এর পেছনে কি কোনো উদ্দেশ্য আছে কিনা কিংবা কোনো বাধা আছে কিনা? আমি জুলাইয়ের সেই সাধারণ মেয়েটা, সেই অরাজনৈতিক মেয়েটা, যে কিনা নিজের বিবেক এবং অন্যায়কে দেখে হাঁটতে নাড়তে এই আন্দোলনে যোগদান করা। আন্দোলনের পর আমার যে স্বাভাবিক কার্যক্রম, আমার সমাজসেবা, আমার মানব সেবা, আমার মানুষের জন্য করা কাজ, আমার মানবাধিকার নিয়ে করা কাজ, আমি আমার সেই কাজগুলাই করছিলাম। আপনি বলতে পারেন যে এখন সেই জায়গা থেকে আমি রাজনীতিতে কেন? দীর্ঘ সময় আমি আসলে জেনেছি, আমার অভিজ্ঞতার দরকার ছিল, আমি সেটাকে আহরণের চেষ্টা করেছি। একই সাথে আমি যখন দেখলাম আমাদের জুলাইকে কক্ষিগত করে বিভিন্ন মহল তাদের ব্যক্তি স্বাধীনতা বা দলীয় স্বাধীনতা হাসিলের চেষ্টা করছে, জুলাইকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো 71কে যেমন তাদের নিজস্ব সম্পত্তি তারা বানিয়ে ফেলেছিল, জুলাইকেও কোনো না কোনো পক্ষ তাদের নিজস্ব দলীয় সম্পত্তি বানানোর চেষ্টা করেছে। তখন আমার মনে হয়েছে, যেহেতু আমি এই আন্দোলনের একজন নেতৃত্বদানকারী, আমার দায়বদ্ধতা আছে পুরো দেশের কাছে, সেই দায়বদ্ধতার জায়গা থেকে আমি রাজনীতিতে আসা এবং আমার জুলাইকে এই কক্ষিগত করা হাত থেকে রক্ষা করার দায়িত্ব অবশ্যই আমার ছিল। আপনি জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে কিনা? ভাইয়া, জুলাই সনদ বাস্তবায়নের তো আমরা সবাই পক্ষে, জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে আমরা কেন থাকবো না? জুলাই সনদে আমরা আসলে অনেকগুলো প্রস্তাব দেখেছি, তাই না? সবগুলো প্রস্তাব থেকে ইতিবাচক ছিল এমন কিন্তু না। হ্যাঁ, এবং এই এতগুলা প্রস্তাবকে একসঙ্গে আপনি যখন 4 লাইনে এনে হ্যাঁ বা না উত্তর, একটা হ্যাঁ বা না উত্তরে নিয়ে আসবেন, তখন তো এই ব্যাপারটা আসলে জনগণের সঙ্গে কনফ্লিক্টেড হয়ে যায়। আপনি অনেকগুলো দফা, সেই দফাকে 4 লাইনে নিয়ে আসলেন এবং একটা হ্যাঁ বা না আপনি যখন উত্তর দিবেন, তখন আমার কাছে মনে হচ্ছে যে সেটা গ্রহণযোগ্যতা আমার কাছে পার্সোনালি নেই। আমার দল অবশ্যই গণভোটের পক্ষে ছিলেন। আপনি যদি আমার কথা বলেন, আমি ব্যক্তিগতভাবে গণভোটের বিপক্ষেই প্রচার করেছি। আপনারা যদি আমাকে সোশ্যাল মিডিয়াতে দেখে থাকেন বা আমার অ্যাক্টিভিটিস দেখে থাকেন, দেখবেন। কারণ আমার কাছে মনে হয়েছে এই যে গণভোট, এই যে জুলাইয়ের ম্যান্ডেট, এটা এইভাবে না, এই প্রক্রিয়াতে না, এই কর্তৃত্বে আসলে আমার নাটকের ক্যাপ্টেনটা এরকমই ছিল যে এতগুলা দফা, এতগুলা আলাপকে আপনি যখন 4 বাক্যে এনে একটা হ্যাঁ বা নাতে উত্তর চাইবেন, তখন এটা আসলে কতখানি জনগণের জন্য বোধগম্য, কতখানি আমাদের কাছে বোধগম্য, এটা তো আসলে আমাদের জানা নেই। যার জন্য আমি জুলাই নাটকের পক্ষে ছিলাম। কিন্তু জুলাই সনদের বাস্তবায়নের পক্ষে অবশ্যই আমরা সবাই, এবং আমার দলও আসলে সেখানেই কাজ করছে। স্মৃতি আপু, যে প্রশ্নটা সেটা হচ্ছে যে আপনি যে সদস্য, আপনি যে মনোনয়ন কিনলেন, মনোনয়ন কেনার ক্ষেত্রে বিএনপির তো আসলে একটা প্রসেসিং আছে। সো আপনি কি বিএনপির প্রাথমিক যে সদস্য ফর্ম সেটি পূরণ করেছেন কিনা? আমরা এখন আপনাকে অফিসিয়ালি ধরবো কিনা যে আপনি বিএনপি রাজনীতির সাথে আছেন আর কি, এটা আমরা ধরবো কিনা? বিএনপি একটি গণতান্ত্রিক প্র্যাকটিসের, বিএনপিতে গণতন্ত্রের প্রপার প্র্যাকটিসটা হয়। গণতন্ত্রের প্র্যাকটিস যেখানে হয়, সেখানে আমি একজন সুনাগরিক হিসাবে, আমার যদি ঋণ খেলাপি না থাকে, আমার যদি সরকারের কাছে কোনো দায়বদ্ধতা না থাকে, আমার যদি কোনো হামলা মামলা না থাকে, আমি একজন সুনাগরিক হিসাবে আমি কিন্তু নমিনেশন ফর্ম নিতে পারি। এবং বিএনপিতে যোগদানের বিষয় যদি বলেন, সেটা অবশ্যই সদস্য পদ আমার। আপনারা যদি আমাকে সোশ্যাল মিডিয়াতেও দেখেন, আমি তো নির্বাচনী ক্যাম্পেইনও করেছি আসলে বিএনপির পক্ষে। আচ্ছা, সুতরাং আমার এটা সদস্য পদ অনেক আগেই নেওয়া ছিল, আমি কাজ করছি। কারণ আপনি বিএনপি রাজনীতির সাথে জড়িত। আপনি বলেছেন যে আপনি একটা শব্দ উল্লেখ করেছেন, আদিবাসীদের অধিকার আদায়ে আপনি কাজ করতে চান। আপনি যে দলের নীতি ও আদর্শে ধারণ করে একজন মনোনয়ন ফর্ম নিয়েছেন, সেই দলের নীতি নির্ধারণ বা বিভিন্ন বিবৃতিতে আমরা আদিবাসী শব্দটি কখনোই দেখিনি। তারা ক্ষুদ্র নৃগোষ্ঠী বলে। এক্ষেত্রে এখন থেকে আপনার আমার কাছ অবস্থান কি থেকে অবশ্যই শুনবেন, আমার কাছ থেকে শুনছেন।
দেখুন, আমি মাত্রই বললাম যে জুলাই সনদ এমন একটা জায়গা যেখানে অনেকগুলো প্রশ্নকে এক করে সংস্কার প্রক্রিয়াকে গোলাটে করার চেষ্টা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং গণভোটের যে ম্যান্ডেট, সেই ম্যান্ডেটকে রক্ষার চেষ্টায় কিন্তু আমার দল বা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি করে যাচ্ছে। আচ্ছা, সেটি একটা বিষয় হচ্ছে জুলাই বিপ্লবের সময় একটি কথা ছিল আপনি বাম রাজনীতির সাথে জড়িত ছিলেন, এটা পরিষ্কার করবেন এক। আর দ্বিতীয়ত হচ্ছে আজকে গুলশান বিএনপির চেয়ারম্যান কার্যালয়ে সবাইকে সাক্ষাৎকার যারা নারী মহিলা সংরক্ষিত আসলে যারা নির্বাচন করবে বা প্রার্থীরা রয়েছে তাদেরকে সাক্ষাৎকার ডাকা হয়েছে, আপনাকে ডাকা হয়েছে কিনা বা তো গতকালকেই তো গেছে। জি, আপনার প্রথম প্রশ্ন কি ছিল? অনেকে আচ্ছা, আমার অ্যাক্টিভিজমের বয়স আজকে নিয়ে 9 বছর। আমি ক্লাস 9-10 থেকে বিভিন্ন অ্যাক্টিভিজমের সঙ্গে যুক্ত আছি। আমি আমার ছাত্র জীবনে কখনোই কোনো রাজনৈতিক দলের সাথে, কোনো রাজনৈতিক উইংয়ের সাথে কখনোই সম্পৃক্ত ছিলাম না। এখন কেন আমি বামের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম এমন প্রশ্ন, বা কেন আমি এনসিপির সঙ্গে যুক্ত ছিলাম এমন প্রশ্ন, আমার মনে হয় এই প্রশ্নগুলো অবান্তর। শিক্ষা একটু ক্লিয়ার করবেন আদিবাসী শব্দটা নিয়ে। কোনো রাজনীতির সঙ্গে ছিলাম না। আপনি বললেন আপনি 9 সালে গিয়েছিলেন কিনা